আমরা সবাই জানি যে আর কয়েকটা দিন মাত্র বাকি বিধানসভা নির্বাচন। কলকাতার সংলগ্ন যে বিভিন্ন বিধানসভা কেন্দ্র সেগুলিতে 29 তারিখে অনুষ্ঠিত হবে। তার আগে 23 তারিখে আর এক দফা আছে। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এখানে কলকাতার 3টি গুরুত্বপূর্ণ বিধানসভার যারা বাম প্রার্থী, বাম ফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী এবং সিপিআইএমএল এর প্রার্থী। তাদেরকে আমরা এখানে পেয়েছি, বালিগঞ্জ, টালিগঞ্জ এবং রাসবিহারী, এই 3 কেন্দ্রের 3 প্রার্থীকে। এদের একটা মিলের জায়গা হচ্ছে যে এরা 3 জনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। একজন তার মধ্যে এখনও গবেষণারত আফরিন বেগম, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী। আর বাকি 2 জন, তার মধ্যে একজন অধ্যাপক মানস ঘোষ, তিনি ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যাপনা করেন চলচ্চিত্রবিদ্যা বিভাগে। আর রয়েছেন ডক্টর পার্থপ্রতিম বিশ্বাস, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক। তো এই যাদবপুরের ইউনিভার্সিটির একটা সূত্র এই 3 প্রার্থীর মধ্যে আছে। আমরা একটু আজকে বসেছি যে এই নির্বাচনকে সামনে রেখে বাম বিকল্প, বামই একমাত্র বিকল্প কেন অনেকে বলছি আমরা, সেইটাই 3 প্রার্থীর কাছ থেকে খানিকটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝবার চেষ্টা করব। তো সময় খুবই অল্প আমাদের 3 প্রার্থীকেই, বুঝতেই পারছেন আপনারা সবাই যে প্রচারের মাঝখান থেকে উঠে আসতে হয়েছে। এক্ষুনি আবার ওদেরকে বেরিয়ে যেতে হবে বিভিন্ন কাজে, জনসংযোগে, সভায়। তার ফলে খুব দ্রুততার সঙ্গে কয়েকটি প্রশ্ন আমরা ওদের দিকে ছুঁড়ে দেব। ওদের কি উত্তর তাতে হয়, কি ভাবনা তারা ভাবছেন সেগুলো একটু শুনবো। মাঝে মাঝে কিছু আমরা একটু বাধাও দেব, মাঝখানে থামিয়ে এক আধটা ছোটো প্রশ্নও করতে পারি। কিন্তু সময়টা খুবই সংক্ষেপ, সেইটা মাথায় রেখে দ্রুত আমরা প্রশ্নের দিকে চলে যাই। আমি প্রথম পার্থদাকেই এই প্রশ্নটা করতে চাইছি। পার্থদা দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত আছেন, নির্বাচনী রাজনীতিতেও এর আগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবারেও তিনি আছেন প্রার্থী এই টালিগঞ্জ বিধানসভায়। পার্থদা, বামই বিকল্প, এই যে কথাটা আপনারা বলছেন, তোমরা বলছো, সবাই বামপন্থীরা এটাকে খুব একটা সামনের স্লোগান আকারে দাঁড় করাতে চাইছেন, এইটা কেন? মানে বামই একমাত্র বিকল্প, এইটা তোমরা কেন বলছো? কারণ আসলে কি হচ্ছে, মানুষ তো আরেকটা বিকল্পের খোঁজে গত 15 বছর আগে একটা পরিবর্তন রাজ্যে ঘটানোর পর এই যে দীর্ঘ 15 বছর, মানে একটা প্রজন্ম, তাদের যদি সত্যি ইতিবাচক পরিবর্তন আসতো, সেটাও একটা বিকল্পের চেহারা নিতে পারতো। কার্যত ট্রেন, বাস, অটো, টোটোয় গেলে এখন হচ্ছে যে ওই পরিবর্তন এনেছিলেন যারা, তারা এখন এই সরকারটা থেকে আসলে পরিত্রাণ চাইছেন। তারা আসলে একটা দেখেছিলেন এর আগে বাম কেমন ছিল, আমাদের সাফল্যও ছিল, আমাদের সীমাবদ্ধতাও কিছু ছিল, আমরা চেষ্টা করছিলাম সেগুলোর থেকে বেরিয়ে আসার। কিন্তু তারপরে যারা বললেন যে পরিবর্তন আসুক, কিন্তু সেই পরিবর্তন আমরা দেখেছি জীবনের সব ক্ষেত্রে। আমি নিজে প্রযুক্তির জগতের লোক, পরিকাঠামোর জগতের লোক। মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন এই শহরটাকে লন্ডন বানাবেন। কার্যত একটা শহর লন্ডভন্ড হয়ে যাওয়া বলতে যা বোঝায়, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে দেখেছি 15 বছর। আর যত দিন যাচ্ছে তত বেশি, আরও বেশি বেশি করে অনেক এক্সাম্পলস তাদের কাছে আসছে। একটা শহরের সিম্পলেস্ট উদাহরণ নিকাশি ব্যবস্থা, যে কিরম অবস্থায় আছে। একটা দুর্গাপুজোর আগে একটা এক রাত্রির বৃষ্টি একটা শহরে হলো, 12টা মানুষ ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেলেন। তার মধ্যে আমি যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, টালিগঞ্জেরও একজন মানুষ আছেন, এবং জমা জলে বিদ্যুতের তার ছিঁড়ে। এবং এটা এরম নয় যে এটা এবছরই মারা গেল, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আসলে আমফান, ইয়াস থেকে শুরু করে যত ঘূর্ণিঝড় হয়, সারা রাজ্যে সবচেয়ে বেশি মানুষ মরে ইলেকট্রিকিউটেড হয়ে। ফলে আমার পরিকাঠামো বলতে বিদ্যুৎ পরিকাঠামোর সুরক্ষা কোথায়, এবং আমার যে নিকাশি সেটা যে কিরম বেহাল অবস্থায়, সেটাই বর্ষা দেখলেই বুঝতে পারা যায়। ফলে একটা শহর লন্ডভন্ড হওয়ার প্রথম জায়গাটা হচ্ছে যে এটা। এবং জমা জল যখন হচ্ছে আমরা দেখছি বর্ষায় খাবি খাচ্ছে মানুষ, আর একটা হচ্ছে আমরা গরমকালে দেখবো জল কিনে খেতে হচ্ছে। একটা শহর বাড়ছে কলেবরে। যদি বিকল্প বামের বাইরে অন্য কিছু হতো, তাহলে তারা সেই বিকল্পটা নিয়ে আসতেন। মানুষকে এখন জল কিনে খেতে হচ্ছে, বিষাক্ত গ্রাউন্ড ওয়াটার তাদেরকে পান করতে হচ্ছে। কলের রাস্তার ধারে বস্তিবাসী মানুষেরা বালতি পরপর ঘটি বাটি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন জল। আমি বলছি, এটা কি সত্যি আমাদের একটা মডেল? আমরা বামেরা যখন ছিলাম, সব কাজ যে হয়ে গেছে প্রায় 80% বা তারও বেশি কাজ, 90% মুখ্যমন্ত্রী বলেন। এবং আনফর্চুনেটলি এটাই যে ভোট ঘোষণার 48 ঘন্টা আগে নতুন করে ভাতাও ঘোষণা করতে হচ্ছে। ফলে
যে দুয়ারে সরকারের মডেল যে কি বিচিত্র মডেল, সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে আসলে এই সরকার কারোর দুয়ারে পৌঁছাতে পারেননি। যদি পারতেন, এই অন্তত ভোটের 48 ঘন্টা আগে তাদের এই কাজগুলো করতে হতো না, ভাতা ঘোষণা। একটা ছোট্ট মাঝখানে আমি থামিয়ে জিজ্ঞেস করছি, এই যে কয়েকদিন আগে একটা খাবারের দোকান, খাবার সংস্থা, কি নাম বলছি না, সাবজুডিস্ট ইত্যাদি, তাদের কিছু কর্মী জীবন্ত পুড়ে মারা গেলেন একটা জায়গায়। তারও খুব কোনো ফলাফলও কিছু হলো না, কিন্তু ওইখানে ওইরকম একটা সংস্থা থাকলো কি করে? তাদের কোনো ইলেকট্রিফিকেশন বা কোনো বন্দোবস্ত কিছু নেই। একদম এরকম আরও আছে প্রচুর অপরিকল্পিতভাবে। আনন্দপুরে আমাদের এই লাস্ট জানুয়ারিতে মারা গেল একটা জলাভূমি বুঝিয়ে, ওখানে নির্মাণ যে কত বিস্তৃত হয়েছে সেটা এই দুর্ঘটনাটা সেটা হচ্ছে প্রমাণ করছে। যে একটা গোডাউন, একটা মোমো কোম্পানির গোডাউন, সেখানে রাত্রে মানুষ থাকছে, 27 জন মানুষ জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যাচ্ছে। এরকম ডেথ রেয়ারেস্ট অফ রেয়ার। এই কারণের জন্য একটা দেহ আস্ত উদ্ধার করা যায়নি। কলকাতা শহরে আমি অনেক অগ্নিকাণ্ড দেখেছি গত 30 বছর। আমি এইরকম একটা আস্ত মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জিনিস কখনো হয়নি। এবং একটা জলাজমি বুঝানোর পর অবৈধ নির্মাণ চলছে। যে শিল্পপতি নির্মাণের সাথে যুক্ত, তিনি আমার মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হন, এটাও আমি শুনতে পেলাম। এবং কার্যত ওই গোটা ঘটনাটা হয়ে যাওয়ার পর যে জলাভূমির ওপর একটার পর একটা গোডাউন, শুধু এটা না, বাড়ি নির্মাণ সব হচ্ছে। দোষ দিচ্ছে কিরকম? পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর, মুখ্যমন্ত্রী দেখেন, তারা দোষ দিচ্ছেন জলাজমির যারা দেখেন পঞ্চায়েতকে, পঞ্চায়েত দিচ্ছেন আরবান ডেভেলপমেন্টকে, আরবান ডেভেলপমেন্ট দিচ্ছেন দমকলকে। আমি বলছি যে গোটা শহর, মানে সরকারের এক দপ্তর আরেক দপ্তরকেই দোষারোপের কাজ চলছেন। আর এই করতে করতে মারা যাচ্ছেন, আমি বলছি যে সবচেয়ে প্রান্তিক মানুষ সমাজের, যারা হচ্ছে খেটে খেতে এসেছিল অন্য জেলা থেকে কলকাতায়, ডেকোরেটরের কর্মীরা, মোমোর কারখানার কর্মীরা, তারা মারা যাচ্ছেন। বলছি গোটা কলকাতাটা না আসলে এরকম একটা যৌতুকগৃহে পরিণত হয়েছে। এবং সেটা আমি বলছি আমাদের বিদ্যুতের নিরাপত্তার প্রশ্ন যেরকম আছে, একই সাথে জমির নিরাপত্তা, অর্থাৎ জলাজমি বুঝিয়ে নির্মাণ। কিছুদিন আগে বাঘাযতীনে বাড়ি হেলে পড়লো, এবং আপনি পরপর দেখবেন 10-12 দিন ধরে কলকাতা শহরে হেলে পড়া বাড়ি যেন লাইন লেগে গেছিলো। ফলে এই যে বাড়ি হেলে পড়ছে, তার একটা বড় কারণ এগুলো সব অবৈধ নির্মাণ। অবৈধ নির্মাণের হোতা কারা যদি আপনি বলেন, একদম তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, মন্ত্রী, সাংসদ, তাদের আশীর্বাদ না থাকলে কোথাও একটা অবৈধ নির্মাণ হচ্ছে না। গার্ডেন রিচে গোটা বাড়িটা ভেঙে পড়ে 12 জন মারা গেল। পরপর আপনি যদি দেখেন, তাহলে জনপ্রতিনিধিরা নীরব। অবৈধ নির্মাণ কোনোদিন রাত্রেবেলায় চুপিসারে হয় না, প্রকাশ্যে দিবালোকে সবার চোখের সামনে হয়, পুলিশ প্রশাসনের নাকের ডগায়। তাহলে হিয়ার লাইজ দ্য কোয়েশ্চেন, বিকল্প যদি অন্য কিছু থাকতো বামের বাইরে, তাহলে হচ্ছে যে এই যে নেক্সাসটা তৈরি হচ্ছে, কলকাতা শহরের বাস্তুতন্ত্রটা পাল্টে যাচ্ছে। এখানে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি সব মিলে একটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। ফলে এটা আর কোনোভাবেই বিকল্প না। মানুষ আমাদের অনেক সীমাবদ্ধতা দেখেছিলেন, কিন্তু এই জিনিস কখনো দেখেননি যে চুরি করব, ডাকাতি করব, দুর্নীতি করব আর কলার তুলে ঘুরে বেড়াবো। এটা হচ্ছে কলকাতা। সব মিলিয়ে কলকাতাবাসী হিসেবে আমাদেরও এক ধরনের পরোক্ষ দায় তো এটাতে রয়ে গেল, যে এতজন মানুষ আমাদের চোখের সামনে খুন হয়ে গেলেন একরকমভাবে, এবং কারোর কার্যত কোনো শাস্তি হলো না। মানে সেরকম শাস্তি বলতে যা বোঝায় তার কিছু হলো না। আমি মানসদার কাছে একবার এই সূত্রে এতে আসি। মানসদা, বাম রাজনীতির যে সাধারণ কথাবার্তা, বিভিন্ন রকম বয়ান থাকে, তাতে একটা কথা খুব ইদানিং আমরা বলি, শুনি, যে গোটা দেশেই এক ধরনের অথরিটেরিয়ান, একটা খুব স্বৈরতান্ত্রিক, উপর থেকে চাপানো এক ধরনের ফ্যাসিস্ট মডেলের ভাবনা এ সমস্ত আমাদের উপরে রোজ আছড়ে পড়ছে প্রায়। তো তুমি কি মনে করো যে এই পরিস্থিতিতে, এই নির্বাচনের সামনে, সেটা খুব জরুরি কোনো একটা বিষয়? কেন্দ্রের সরকারি যে দল তাদের, রাজ্যের সরকারি যে দল তাদের, এদের কাজকর্মের মধ্যে কি তুমি সেই প্রবণতার কোনো চিহ্ন লক্ষ্য করো, বা তাতে কি সতর্ক হওয়ার মতন কিছু আমাদের কিছু করণীয় আছে বলে তোমার মনে হয়? হ্যাঁ, দেখো, প্রাথমিকভাবে মনে হয় যে আমরা ব্যক্তি নাগরিক, আমরা আর এত কিছু নিয়ে ভাববো কেন। কিন্তু প্রতিদিন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে গণতন্ত্র এবং সংবিধান আক্রান্ত হচ্ছে। এখন আমরা যে ব্যক্তি নাগরিক হিসেবে যেটুকু অধিকার ভোগ করি, আমাদের ব্যক্তি নাগরিক হিসেবে, ভারতবাসী হিসেবে যে অস্তিত্ব, সে অস্তিত্বর পুরোটাই দাঁড়িয়ে আছে সংবিধান এবং গণতান্ত্রিক কাঠামোর উপরে। সেটা যদি ক্রমাগত ভাঙতে থাকে, ভারতীয় সমাজ যদি ক্রমাগত এই সম্প্রদায়ের নামে, হিন্দু মানে মুসলমান, মাইনরিটি, সংখ্যাগুরু, সংখ্যালঘু, এইভাবে যদি ভাঙতে থাকে, তাহলে ভারতবর্ষ এই দেশটার থাকবে না। এখন এই দেশটার একটা মজা আছে, এই মজা আছে, এটা পৃথিবীর আর কোনো দেশে তুমি সম্ভবত এভাবে পাবে না, যে একটা দেশেই
বিভিন্ন হিন্দু সম্প্রদায় থাকে, বিভিন্ন মুসলমান সম্প্রদায় থাকেন, শিখ সম্প্রদায় থাকেন, জৈন আছে, বুদ্ধিস্ট আছেন, এবং এইটা পৃথিবীর কোথাও কোনো দেশের সমাজ ব্যবস্থায় সমাজে এটা নেই। এটা আমাদের ঐতিহ্য, এবং এটা আছে বলেই ভারতবর্ষ এত চমৎকার একটা দেশ। তো সেইটাকে যারা ভেঙে ফেলতে চেষ্টা করছে, সেটা ভেঙে গেলে কিন্তু আমার, তোমার বা যারা শুনছেন এই কথাগুলো, তাদের সবারই অস্তিত্ব বিপন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু কি এই বিরাট বড় একটা কতগুলো ঘটনা দিয়ে গণতন্ত্র বা সংবিধান লঙ্ঘিত হয়? ধরো আমি আমাদের রাজ্যের কথা বলছি, মুখ্যমন্ত্রী বলেন আমি দিয়েছি, আমি করেছি। এখন এই আমি কিন্তু বিপজ্জনক আর কি। আমি স্বৈরাচারের প্রধান, মানে প্রথম শুরু আর কি, প্রথম স্তম্ভটা হচ্ছে আমি দিয়েই আস্তে আস্তে বলেছেন দিলাম, তাহলে তোমরা দেবে না দিলাম। হ্যাঁ, একদমই তাই। তো এই আমি, আর তারই সঙ্গে যে কথাটা আমি অনেক দিন থেকে বলি, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো, যে যেখানেই ভারতবর্ষের যেখানেই, যে রাজ্যে, যে সমাজে, যেখানেই বুনিয়াদি গণতন্ত্র ধ্বংস হয়, সেখানে কিন্তু ফ্যাসিবাদ বা এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি খুব দ্রুত ঢুকে পড়ে। সেরকম হচ্ছে নিশ্চয়ই। ধরো ছাত্র নির্বাচন নেই দীর্ঘ সময় ধরে, বিভিন্ন জায়গার যে নির্বাচন, সেই ছোট ছোট জায়গার নির্বাচনগুলো দেখবে হয় না, অথবা অনিয়মিতভাবে হয়, অথবা কোর্টে গিয়ে অর্ডার নিয়ে এসে নির্বাচন করতে হয়। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমরা তিনজনই সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, চারজনই কোনো না কোনোভাবে যুক্ত, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এই যে বুনিয়াদি গণতন্ত্রকে যখন ধ্বংস করে দেওয়া হয়, তখন তার জায়গাটা খুব সহজে ফ্যাসিবাদ এসে নিয়ে নিতে পারে। আমাদের রাজ্যে সেই ঘটনাটাই ঘটছে, যে বুনিয়াদি গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, স্বৈরতন্ত্র, প্রায় এক ধরনের স্বৈরতন্ত্রের মতো ব্যবস্থা কায়েম করা হয়েছে। তা সেখানে ধরা যাক যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, সেখানে ওই মোদি বনাম মমতা হয় না। সেইখানেই আমরা আমাদের কথা বলতে চাইছি যে এটা ব্যক্তির প্রশ্ন নয়, এটা আমাদের কাছে মতাদর্শ এবং ব্যবস্থাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, কিভাবে দেখব, তার প্রশ্ন। আমরা বলছি বামই বিকল্প, আমরা কিন্তু কেউ বলছি না যে অমুক মুখটা বিকল্প, আমরা কেউ বলছি না যে মোহাম্মদ সেলিমই বিকল্প বা দীপঙ্কর ভট্টাচার্য বিকল্প বা অভিজিৎ মজুমদার বিকল্প, আমরা কিন্তু সেটা বলি না। সেই যে জায়গাটা, কারণ আমরা একেবারেই গণতন্ত্র, সংবিধান এবং একটা নিরপেক্ষ ব্যবস্থা, সেইটাকে কায়েম করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। আচ্ছা, এই যে ধরো শ্রম কোড যে সম্প্রতি যার আমাদের পার্লামেন্টে যা আইন কানুন হিসেবে হয়েছে, যদিও এখনো বাস্তবায়িত হয়নি, প্রয়োগ হয়নি এখনো, তীব্র শ্রমিক আন্দোলনের চাপেই সম্ভবত খানিকটা ডিলেড হচ্ছে। তো এইগুলি যদি সত্যি সত্যি একটা রাজ্যেও ক্রমশ প্রযুক্ত হতে থাকে, প্রয়োগ হতে থাকে এবং গোটা দেশে নানা প্রান্তে হতে থাকে, সেইটা কি এই নির্বাচনে তোমাদের কাছে কোনো আদৌ কোনো ইস্যু বলে তুমি বলছো? মানে লোকজনের কাছে যখন আমরা বলছি শ্রম কোডের ফলে একজন শ্রমিকের কি বিপন্নতা হবে, সেটা নিশ্চয়ই বলছো তোমরা। একদমই তাই, সেটা বলছি। এখন সেটা মধ্যবিত্ত পাড়াতে গিয়েও বলছি, হয়তো তার পরিবার থেকে কেউ সরাসরি মানে শ্রম কোড বা তার আওতায় পড়ছে, ইউনিয়ন করার অধিকার থাকবে না, ধর্মঘট করার অধিকার থাকবে না, তার কাজের ঘন্টার কোনো হিসাব থাকবে না, মানে যে কোনো পোকামাকড়ের মতো ব্যবহার করার মতো। একেবারেই তাই। এটার ওই তুমি বলতে পারো যে একটা, যদি আমরা জানি না মানে একটা রাজ্যের নির্বাচনে এত বড় ইতিহাস দেখবো কিনা, কিন্তু তবু একটু ছোট্ট করে বললে যে জার্মানিতে হিটলারের সময় এরকমটা হয়েছিল, এখানেও কিন্তু সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন, দুঃখজনকভাবে যারা শ্রমিকদের সবচেয়ে বড় শত্রু তাদের, অর্থাৎ ভারতীয় মজদুর মানে বিজেপি এবং আরএসএস, তারা মে দিবস মানে না, তারা বিশ্বকর্মা দিবস বলে একটা জিনিস করে। ওই প্রচুর অস্থায়ী কর্মী নিয়োগ করে একটা সরকার আমাদের রাজ্যে। এবং প্রথমে এই জার্মান শ্রমিকদের খুব ভালো ভালো কথা হিটলার বলেন, তারপরে এই জিনিসগুলো করেন, ইউনিয়ন ভেঙে দেওয়া বা ইত্যাদি। ঠিক এখানেও ওই একই মডেল, যে এখানেও আসলেই শ্রমিক ইউনিয়নগুলো ভেঙে দেওয়া হবে। যেমন দেখো না, এটার একটা বড় কারণ হলো যে তুমি ধরো ব্যাংক এবং বিমা শিল্প
তার উপর বারবার আঘাত নামিয়ে আনার চেষ্টা হচ্ছে, কিন্তু সেখানে প্রতিরোধ আছে, কারণ অ্যাসোসিয়েশন আছে, ইউনিয়ন আছে ইত্যাদি। সেটা কিন্তু এদের কাছে একটা বড় হার্ডেল, হ্যাঁ, মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। ওইটা আগে ভাঙতে হবে, ওইটাকে আগে ভাঙতে হবে। কৃষকদের ক্ষেত্রে ভাঙার যে চেষ্টাটা করেছিল সেটা খুব ভালোভাবে পারেনি, কৃষকরা রুখে দিয়েছিলেন। শ্রমিকদের ক্ষেত্রে সেটা ওরা চেষ্টা করছে। ঠিক আছে, এবার আমি আফরিনের কাছে, আফরিন বেগম শিল্পী, ওর কাছে একটু যাই। তরুণ প্রার্থী, অনেকের কাছেই খুবই গৃহীত হয়েছে, খুবই মানুষ ওকে অনেকেই খুব আশীর্বাদ করছেন, ভালোবাসছেন। আফরিনের কাছে আমার প্রশ্ন থাকবে দুটো ছোট ছোট প্রশ্ন। এক হচ্ছে যে আফরিন তো এখনো লেখাপড়ার সঙ্গে খানিকটা যুক্ত আছো, এই যে শিক্ষা সম্পর্কে লোকজনের সঙ্গে কথা বলতে গিয়ে যা বুঝছো বা নিজে যা বলছো, বাম বিকল্প হিসেবে যা বলার চেষ্টা করছো, তাতে শিক্ষার পরিস্থিতিটা কিরকম তোমার মনে হচ্ছে একটুখানি যদি খুব সংক্ষেপে বলো। মানে গত 5-10 বছরে, 15 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষার পরিস্থিতিটা স্কুল শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কিরকম দাঁড়ালো, এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আসলে আমি যখন পৌঁছে যাচ্ছি মানুষের কাছে, এবং আমার নিজেরও ছোটবেলা থেকে বেড়ে ওঠা, সেইটার সাথে সম্পূর্ণ একটা বিপরীত চিত্র আমার চোখের সামনে ছোট থেকে ফুটে উঠছে। আমাদের সময় আমরা দেখতাম যে সরকারি স্কুলগুলো এত বেশি শিক্ষাগত পরিকাঠামোর দিক থেকে উন্নত যে আমাদের দাদা, তাদের জেনারেশন, তাদের আগের জেনারেশন প্রত্যেকেই সরকারি স্কুলে পড়াশোনা করেছে। ইভেন পশ্চিমবঙ্গের মধ্যে একাধিক জায়গায় সেই সরকারি স্কুলগুলোই র্যাঙ্ক করতো। সেখানকার মাস্টার মশাইদের কথা মানে আমরা একদম আপ্ত বাক্য হিসেবে পালন করতাম। তারা যেভাবে পড়াতেন সেটা আমাদের ভবিষ্যতের জন্য আমাদের অনুপ্রেরণা ছিল যে ভবিষ্যতে গিয়ে শিক্ষক হব। কিন্তু বর্তমান দিনে যত বড় হলাম, যখন উচ্চ মাধ্যমিক পাশ করলাম, টেটের লাইন দেখলাম, এসএসসির লাইন দেখলাম, সেই বন্ধ হয়েছে, তারপর থেকে আর কোনো দিন দেখিনি। যেটা হয়েছে সেখানেও এমন দুর্নীতি হলো যে 26,000 মানুষের শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল। সেরকম একটা দুঃস্বপ্ন তারা যেটার মধ্যে দিয়ে গেলেন। এবং সরকারি স্কুলগুলো খুবই দুঃখের বিষয়, খুবই খারাপ লাগার বিষয়, রাগ হওয়ার বিষয়। যে অঞ্চলগুলো আমার চেনা, সেই অঞ্চলগুলোতে সেই অঞ্চলের গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা যেখানে স্কুলগুলোতে পড়াতেন নিজেদের ছেলে মেয়েদেরকে, তাদের গোটাটাই সেই স্কুলগুলো বন্ধ। ছাত্র সংখ্যা কমতে কমতে ঝাঁ চকচকে সব স্কুল হয়েছে সব ওই চত্বরগুলোতে, বড় বড় সব বিল্ডিংওয়ালা। অবশ্যই আসলে যে রাজনীতিটা করি তারা তো গরিব খেটে খাওয়া মানুষের কথা বলতে শেখায়, এবং সেখান থেকে দাঁড়িয়ে ওই ঝাঁ চকচকে স্কুলগুলোতে কোথাও গিয়ে আমার শ্রেণীর যে লোকজন তারা পৌঁছাতে পারছেন না, এবং তাদের কাছে ওই ঝাঁ চকচকে স্কুলটা ওই কাচের মধ্যেই বন্দি থাকছে। এবং তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য তারা যে স্কুলগুলো খুঁজছেন সরকার সেগুলো দিতে পারছে না। শিক্ষক নেই, একাধিক সাবজেক্ট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, এবং সেখান থেকে স্কুলের পরিকাঠামো যেমন খারাপ, পড়াশোনা ছেড়ে বলছো ছাত্র নেই, এরকম অভিযোগ তো অনেকে করে না, ছাত্রই নেই। অবশ্যই আমরা লকডাউন পরবর্তী সময় এবং আগের ডেটা মিলিয়ে এই ডেটার সাথে মিলিয়ে যদি দেখি, ছাত্রও যাচ্ছে না আর স্কুলে। কারণ মিড ডে মিলে যে খাবারটা আগে দেওয়া হতো সেইটার বরাদ্দ এমনই কমানো হয়েছে যে দুবেলা খাবার পাওয়ার জন্য যারা স্কুলে যেত তারাও আর যেতে চাইছে না। বাড়ির পরিস্থিতি এমন, সেই ছাত্রদেরকে কাজ করতে চলে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং তারা এই ছাত্ররা এখন কাজে চলে যাচ্ছে, কারণ তাদেরকে পেট চালাতে হবে, তাদের সংসার চালাতে হবে, সেটা তাদের কাছে বড় দায়িত্ব। যারা মহিলা, যারা নারী, যারা ছাত্রী, তারা অল্প বয়সে ড্রপ আউট হচ্ছেন, তাদের অল্প বয়সে মা হচ্ছেন, বাল্যবিবাহের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের গোটা পশ্চিমবঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত পরিকাঠামোর ধ্বংস হয়ে গেছে। একই রকম পুরোটা একটা কানেক্টেড, একটা সম্পর্কযুক্ত, যে বাকি যে সমস্যাগুলোর কথা তুমি বলছো, স্কুল বন্ধ হওয়া বা কম হওয়া, সেগুলোই সব জুড়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। বড় সমস্যা। ইউনিভার্সিটি তো অনেক হয়েছে, সরকার এখন বলেন প্রচুর ইউনিভার্সিটি করা হয়েছে গত কয়েক বছরে, সেটা তো ভালো অন্তত পক্ষে। তাহলে তুমি বলবে কি ইউনিভার্সিটি নিঃসন্দেহে উনি বড় বড় নাম দিয়ে কয়েকটা বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছেন, কিন্তু আসলে ইটকাট পাথর দিয়ে তো আর আসলে বিশ্ববিদ্যালয় গঠিত হয় না। সেখান থেকে দাঁড়িয়ে আমরা এর আগে যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংখ্যা রমরমা, মানে ছাত্রদের ভর্তি, সেকেন্ড লিস্ট বেরোতো না, সেখানে গিয়ে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে কিভাবে সিটগুলো ফাঁকা পড়ে রয়েছে। এবং কলেজ সার্ভিস কমিশনও 4 বছরে একবার হচ্ছেন, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের গোটা যে এডুকেশন পলিসি, এডুকেশন সিস্টেম, যেটা নয়া জাতীয় শিক্ষানীতি যেটা নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকার, সেটাকেই এসিপির নামে, আমাদের স্টেট এডুকেশন পলিসির নামে এখানে চালু করে দেওয়া হয়েছে।
মমতা ব্যানার্জি বলেছিলেন আমি নিউ এডুকেশন পলিসি আমাদের এখানে লাগু করবো না, কিন্তু সেটাই করেছে। এবং একই সাথে সেইটার দরুন যেভাবে ছাত্রদের ওপর চাপ বেড়েছে, একটা নির্দিষ্ট সাবজেক্টের পরিবর্তে একাধিক এমন সাবজেক্ট তাদেরকে পড়তে হচ্ছে যেটা খানিক শুরুর দিকে মনে করা হয়েছিল হয়তো তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে অনেক বড় নতুন আঙিনা খুলে দেবে, কিন্তু সেটা তাদেরকে এমনই চাপ দিয়ে একটা নির্দিষ্ট ঘন্টা বেঁধে দিয়ে যে এই টাইম থেকে এই টাইম ক্লাস করতে হবে তাদের যে। তো আমি বুঝতে পেরেছি আফরিন, তুমি খুবই ডিটেইলে বলছো, চমৎকার, সেটা ঠিকই, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এটা সবাইকেই প্রশ্নটা করছি যে এইটা কি সরকার বুঝতে পারছেন না যে ছোট থেকে প্রাইমারি থেকে উচ্চ স্তর পর্যন্ত এই যে শিক্ষার এত একটা দুরবস্থা হচ্ছে, স্কুল বন্ধ, ছাত্র নেই, মাস্টারমশাই নেই, ফান্ড নেই, এটসেট্রা, সব আছে, যাদের উপর অভিজ্ঞতাও তোমাদের আছে, তো তাতে এটা তো সরকারের না বুঝতে পারার কথা, তাহলে তো আরো করছেন কেন? মানে এটার উদ্দেশ্যটা কি? এটা গোটা ব্যবস্থা ধসে যাচ্ছে শিক্ষার, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং বুঝছেন না, তা তো নয়, এটা হতে পারে না। তুমি একটু বলো, তারপরে ওদের কাছেও আমি জানতে চাইবো সংক্ষেপে। আমার কোথাও গিয়ে মনে হয় যে আসলে প্রকৃত শিক্ষাটা যদি মানুষ পেয়ে যায়, ছেলেমেয়েরা পেয়ে যায়, তারা প্রত্যেকে নিজেদের অধিকারটা বোঝার চেষ্টা করবে। এই প্রশ্নগুলো তখন আসতে শুরু করবে, আমার স্কলারশিপটা কোথায়, কেন উচ্চশিক্ষায় ফান্ড কাট হচ্ছে, সিট কাট হচ্ছে, কেন মৌলানা আজাদের মতো ফেলোশিপটা বন্ধ হয়ে গেল, কেন কলেজ সার্ভিস কমিশনটা ঠিক টাইমে হচ্ছে না, এসএসসি সিএসসিটা হচ্ছে না, এবং কেন আমাদের, যেটা আপনি এর আগেও করলেন, যে মজুরিটা, ন্যায্য মজুরিটা পাওয়া যাচ্ছে না। আমাদের প্রচুর ছাত্র আছে আমাদের নিজেদের সাথে পড়াশোনা করেন, জোম্যাটো, সুইগি, র্যাপিডো, বিভিন্ন কিছু চালান, কারণ তাদেরকেও তাদের সংসারটা চালাতে হবে। আমাদের যে বর্তমানে ছাত্ররাই এখন এই সমস্ত কাজের সঙ্গে বহু ক্ষেত্রে বাধ্য হচ্ছেন, এবং তাদেরও ন্যায্য মজুরি নেই, হেলথ সিকিউরিটি নেই, তারাও যখন বাইরে বেরোচ্ছেন অ্যাক্সিডেন্ট হলে 10 মিনিটে নিজের প্রাণ। সেই নিয়ে কিছু বলছো যে এই যে জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিটে যে কর্মীরা দৌড়ঝাঁপ করছেন, তাদের অবশ্যই আমাদের অবশ্যই সেটা নিয়ে ভাবনা আছে, আমরা সেটা নিয়েও কাজ করছি। আমরা বলতে চাইছি যে কোম্পানির সাথে যে চুক্তি হবে সেটাতে সরকারের একটা মতামত থাকা খুবই গুরুত্বপূর্ণ। এমন আই কার্ড থাকতে হবে যারা পরিযায়ী শ্রমিক যদি বাইরে যান তাদের সেখানে হেলথ সিকিউরিটি, জব সিকিউরিটি, এবং তারা যে এই পশ্চিমবঙ্গের নাগরিক, খুব জরুরি দাবি, এবং এইটা যেন তাদের থাকে, এটা যেন সরকারকে নিতেই অবশ্যই। এবং একই সাথে জোম্যাটো, সুইগি, তারা যাতে হেলথ সিকিউরিটি পান, তারা যাতে জব সিকিউরিটি পান, যাদের ইচ্ছে অনুযায়ী তারা কোনোভাবে তাদেরকে ছাঁটাই করতে পারবেন না, এবং তাদের সিকিউরিটি, হেলথ সিকিউরিটি, তাদের অ্যাক্সিডেন্ট হলে সেটার কোম্পানি দায়িত্ব নেবে, সমস্ত কিছু, এবং তাদের ন্যায্য মজুরি, যেটা আমরা বামপন্থীরা দাবি করছি, ন্যূনতম 26,000 থেকে 30,000 ন্যূনতম অন্ততপক্ষে বেতন দিতে হবে, দৈনিক 700 টাকা বেতন দিতে হবে, যাতে কেউ এর থেকে কম খরচে কোনো মানুষকে খাটিয়ে না নিতে পারেন, শ্রমের মূল্যটা যেন পাওয়া যায়। ফলে এই সমস্ত সমস্যা, কি মনে হয় তোমার, এই 700 টাকা বা 900 টাকা বা 26,000, এইটাই সরকারকে বাধ্য করা যাবে এই নির্বাচনে? যদি তোমার মতো বা তোমাদের মতন আরো প্রার্থীরা জয়ী হয়ে আসেন, তাহলে তোমরা অবশ্যই আমাদের, যদি বামপন্থীরা, আমরা যদি বিধানসভায় যাই, আসলে এত বছর ধরে বিজেপি বিরোধী শক্তি হিসেবে আছেন, তাদেরকে আমি স্কুল বাঁচাও, মূল বাঁচাওয়ের মতো আন্দোলন করতে দেখিনি, শ্রমিকদের অধিকার নিয়ে লড়াই করতে দেখিনি, ন্যূনতম মজুরি নিয়ে কথা বলতে দেখিনি, কেন্দ্রের 22% শূন্য পদ রয়েছে, সেখানে একটা নিয়োগ করতে দেখিনি, কিন্তু নির্বাচনের সময় তাদেরকে বড় বড় পোস্টারে দেখছি সব পদে আমরা নিয়োগ করে দেব। ফলে তাদের প্রতিশ্রুতি, এই মিথ্যা আশ্বাসের উপর ভরসা রাখতে পারছি না। লড়ো। আমি ওই দুজনের কাছে এই একই প্রশ্ন নিয়ে একটু এক মিনিট করে শুনতে চাইবো, যে দুজনেই শিক্ষার সঙ্গে যুক্ত, যেহেতু কি মনে হয় যে এই এত বড় সর্বনাশ, এটা শুধু একটা 5টা স্কুল বা 10টা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার না, এটা গোটা একটা কমিউনিটির, একটা গোটা জাতির সামগ্রিক ক্ষতি হয়ে যাচ্ছে, এইটা বুঝতে না পারার তো কিছু নয়। তাহলে সরকার এই আত্মঘাতী একটা ব্যাপারে কেন ইনডালজ করছেন, কেন যুক্ত থাকছেন, কি মনে হয় তোমার? অনেকে মনে করেন যে বামপন্থীরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন, তা যদি মনে হয় আমি নাচার, কিন্তু আমার মনে হয় যে এই যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে শেষ করে দেওয়া, স্লো ডেথের দিকে ঠেলে দেওয়া, এটা আসলে এক ধরনের প্রাইভেট পুঁজি শিক্ষায় বিনিয়োগ হোক, এবং সেইভাবেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চলুক, এইটাকে উৎসাহ দেওয়ার জন্যই এভাবে স্লো ডেথের দিকে ঠেলে দেওয়া। মানে এক কথায় দুম করে বেসরকারীকরণ না করে তুমি বলছো ধাপে ধাপে সেই দিকে ক্রমাগত নিয়ে যাওয়া, এই পরিকল্পনাটাই আসলে। মানে আমি উদাহরণ দিতে পারি, ষড়যন্ত্র তত্ত্ব নয়, উদাহরণ দিতে পারি, এখানে হয়তো সেটা দেবার স্কোপ নেই, যারা শুনছেন তারা চাইলে আমরা উদাহরণ হাজির করতে পারি যে কিভাবে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন শিল্পকে রুগ্ন শিল্প বলে বন্ধ করে দেওয়া হলো, যেটা কিন্তু যথেষ্ট লাভে চলতো। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে NIL, ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস লিমিটেড, সেরকম একটা উদাহরণ।
ফলে আমি আমার যতদিন যাচ্ছে বিশ্বাসটা দৃঢ় হচ্ছে যে আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার এটাই উদ্দেশ্য হচ্ছে পার্থদার কাছেও এইটা বিষয়ে একটু শুনে নেব, এই বিষয়ে কি তোমার মতামত? না, আমাদের রাজ্যে আসলে সরকার জেনে বুঝেই শিক্ষার 12টা বাজাতে চাইছে বলতে যা বোঝায়। তার একটা বড় কারণ, যত বেশি জানে তত কম মানে, এটা হচ্ছে আমরা জানি। ফলে এটা রাজনীতিতে সবার আগে বুঝেছেন মুখ্যমন্ত্রী। ফলে জানার যে জায়গা সেটা হচ্ছে যে মূলত শিক্ষা। ফলে এই যে বুনিয়াদী শিক্ষাটা যত বেশি সাধারণ মানুষের জন্য যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে যত বেশি ধ্বংস করা যায় তত বেশি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাবে, এই আশায় তারা আসলে এই সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একেবারে উদাসীন। এবং এটাও ঠিক যে সরকারি ব্যবস্থা যখন আস্তে আস্তে তারা ধ্বংস করছেন, দায় দায়িত্ব থেকেও বেরিয়ে যাচ্ছেন, কারণ তারপরে তো কাজ চাই। ফলে আসলে শিক্ষার সাথে যুক্ত কাজ, সেই কাজ এবং পরিষেবা ক্ষেত্র হচ্ছে আমাদের রাজ্যের হচ্ছে যে বৃদ্ধি হচ্ছে বিগ জিরো। ফলে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের গোটা দেশের মধ্যে যদি আমরা দেখি, হিসাব করি সার্ভিস সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ নেই। ফলে কাজ নেই মানে তার আগের জায়গাটা হচ্ছে যে শিক্ষা নেই, সেটাকে যদি মিটিয়ে দেওয়া যায় তাহলে লোকে প্রত্যেকেই চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ধরে বাইরে বাইরে ঘুরে বেড়াতে পারবে। ফলে পরিযায়ী শ্রমিক হিসেবে যেমন আছেন তেমন থাকবেন, আর উনি হচ্ছেন মসিহা হয়ে থেকে তাদেরকে মাঝে মাঝে বলবেন আমরা তোমাদের পাশে আছি। এই মডেলটা সম্ভবত নিতে চাইছেন। এবং আর একটা জিনিস, সেটা গোটা দেশ জুড়েই আমরা চলছে দেখছি, যে একটা দেশে বা একটা রাজ্যে সরকার থাকবে অথচ সরকার কোনো দায়িত্ব পালন করবে না মানুষের স্বার্থে, বিশেষত শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুটো হচ্ছে যে আমাদের একেবারে মৌলিক জায়গা। ফলে আপনি কেন্দ্রের সরকারও যদি আমরা দেখি, তাদেরও এই একই অবস্থা। তারা প্রত্যেক বছর 14 সাল থেকে আজ পর্যন্ত যদি 26 সাল পর্যন্ত দেখি, প্রতিটি বাজেটে কেন্দ্রের বরাদ্দ কমেছে। জিডিপি শতাংশ হিসেবে হিসাব করলে প্রত্যেকবার কমে গেছে। নতুন শিক্ষানীতি চালু করার সময় বলেছিলেন 6%, তার অর্ধেক হচ্ছে খরচ করতে পারছেন না। হাস্যকর অবস্থা। গোটা দেশ জুড়ে একটার পর একটা কি বলবো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, এমনকি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। এবং তার বদলে বেসরকারি জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে তৈরি হচ্ছে। এবং সরকার, সেটা কেন্দ্রের হোক রাজ্যের হোক, তাদের হচ্ছে পরিষ্কার যুক্তি এখন বেরিয়ে আসছে, তারা মুখে না বললেও, যে আসলে আমি আর এই দায় নিতে চাই না সমাজের। তাহলে আসলে একটা নির্বাচিত সরকার কি কারণের জন্য থাকবেন, এই প্রশ্নের উত্তরটা তাদের কিন্তু মানুষকে দিতে হবে। যে তারা যদি মানুষের শিক্ষার দায় না নেয়, তারা যদি মানুষের স্বাস্থ্যের দায় না নেন, তারা যদি মানুষের জীবনের সবচেয়ে জরুরি পরিষেবার দায়িত্ব না নেন, তারা যদি কৃষকের জীবনের জরুরি চাহিদাগুলো পূরণে ব্যর্থ হন, তাহলে সরকারটা থাকবেন কেন? মন্দির মসজিদ করার জন্য থাকতে হ্যাঁ, পারেন। এবার তারা চাইছেন আসলে মানুষের জীবনের ইস্যু যেগুলো আছে, এইগুলো আসলে ভোটের মাপকাঠিতে পাল্টে যাবে। ফলে যে কারণে আমাদের সময়, বামেদের সময় নিউ টাউনে আমরা শিল্প করার জন্য জমি যা করেছিলাম, সেখানে এখন দুর্গাঙ্গন তৈরি হচ্ছে। নর্থ বেঙ্গলে শিল্পের জমিতে মহাকাল মন্দির তৈরি হচ্ছে, কোথাও জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, কোথাও বাবরি মসজিদ তৈরির ধুম চলছে, কোথাও রাম মন্দির হচ্ছে। এই যে মন্দির মসজিদ, এই যে কি বলবো, যে রাজনীতির নতুন ফরম্যাট, নতুন ধরন, এটা আমাদের রাজ্যে ছিল না, যেটা আনফর্চুনেটলি আমাদের রাজ্যে ঘিরে বসলো গত কয়েক বছর ধরে। আমরা বামপন্থীরা, ওই আমাদের বাম বিকল্পের মধ্যে এটাও একটা বিকল্প, যে আমরা চাই যে জীবন যুদ্ধের দাবিগুলোই হচ্ছে যে ভোটের মাপকাঠি হোক, যে যেখানে আসুক শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আইন শৃঙ্খলার মতো ব্যবস্থা। ফলে এগুলোকে পাশ কাটিয়ে যদি মনে করেন যে কোনো দল সরকার গড়বেন বা সরকার গড়ার কৌশল করবেন, এটা বারবার তারা সফল হবেন বলে আমি মনে করি না। মানুষ তার নিজের জীবনের রূঢ় বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই ঠিক করে যে আগামী দিনে চলার পথ। কোনো এক সময় ঠিক করেছিল যে আমাদের নিশ্চয়ই কোনো ত্রুটি ভুল ছিল, আমাদেরকে সরিয়েছিলেন। কিন্তু আবার বলছি, 15 বছরের অভিজ্ঞতা মানুষেরও হয়েছে পশ্চিমবঙ্গে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ ডেফিনেটলি এই নতুন বাম, নতুন প্রজন্মের আমাদের সেটাও দেখতে পাচ্ছেন, নতুন ইস্যু দেখতে পাচ্ছেন। কার্যত গোটা দেশ জুড়ে লেফট ইস্যুতেই রাজনীতি কি বলবো চলছে, অথচ সেগুলোকে হাইজ্যাক করার চেষ্টা চলছে বিভিন্ন মোড়কে। ফলে তৃণমূলও তো অনেকে বলছেন এখন যে তারা নাকি সবচেয়ে আগমার্কার, তারা হচ্ছে বামপন্থী। বলে এর চেয়ে হাস্যকর কথা আর কিছু হয় না। আসল বামপন্থী তারা বলেন। এবং আমি বলছি আমাদের পদ্মফুল যারা আছেন তারাও আমরা দেখতে পাচ্ছি যে কার্যত তৃণমূল যা করছে, মানে কর্মসংস্থানের প্রশ্ন যে কোনো জায়গায়, পাকোড়া যদি বলেন প্রধানমন্ত্রী হচ্ছে কর্মসংস্থানের উপায়, তাহলে আমাদের এখানে হয় তেলে ভাজা। আপনি ওই যে স্টেট এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, আসলে কোনো কোথাও তফাৎ নেই। আপনি ওরা বলেছেন ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া, তারা প্রচুর শিল্প করবেন। আমাদের এখানে বলেছিলেন যে সিঙ্গুরের পর প্রচুর কিছু করবো, রাজ্যে বিগ জিরো, একটা ইন্ডাস্ট্রি হয়নি।
ফলে এরকম ছত্রে ছত্রে দেখানো যায় যে এই যে ভাতা নির্ভর পথে যেভাবে যাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আত্মনির্ভরতার চাইতে ভাতা নির্ভরতা অনেক কার্যকরী, তার মনে হয়েছে ভাতার ভয়, ভোটের ভয় এগুলো দেখিয়ে একই জিনিস কেন্দ্রে যারা আছেন তারাও সে কাজই করছেন। বিহারের ভোটে আমরা দেখেছি, মহারাষ্ট্রের ভোট, অন্য রাজ্যের ভোট। ফলে আসলে ভারতবর্ষের এই ভোট রাজনীতির যে ফরম্যাট, এটাকেই ওরা পাল্টে ফেলতে চাইছে, এবং সেখান থেকে আমি বলছি যে মানুষ তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিশ্চয়ই বিচার করবেন। আমরা মানুষের কাছে শুধু ওইটুকুই বলছি, যে এই আবেদনটুকুই, যে জীবন যুদ্ধের মূল ইস্যুগুলোকে আপনারা মাপকাঠি করুন ভোটে, তাতে যাকে মনে হয় শ্রেষ্ঠ তার পাশে আপনারা থাকুন, এইটুকুই আমার। এই নির্বাচনে তো আরেকটা বাড়তি, এই যে জীবন যুদ্ধের, প্রতিদিনকে বেঁচে থাকার সংগ্রামের, রুটি রুজির, শিক্ষার, স্বাস্থ্যের, এই যে অধিকারগুলো নিয়ে যে প্রশ্ন থাকে, বামপন্থীরা বরাবরই রাখেন, সিপিআইএম, সিপিআইএমএল বা লেফট অ্যাজ এ হোল সেটা রাখেন। কিন্তু এই নির্বাচনে তো বাড়তি আর একটা নতুন ইস্যু আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আমরা সেটাকে অস্বীকার করার তো কোনো সুযোগই নেই, এবং সেটা খুবই ভয়ানক। সেটা এসআইআর এর ফলে যে বিপুল সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ, 27 লক্ষ বা তারও বেশি মানুষের নাম যে শেষ পর্যন্ত বাদই চলে গেল। ট্রাইব্যুনাল কিছু একটা করছেন বলে শোনা যাচ্ছে, সে যে আলটিমেটলি কি হবে কেউ এখনো পর্যন্ত জানে না। আজকে বিকেলে আর একটা লিস্ট বেরোনোর কথা আছে, সেটা কতটা বেরোবে তা জানি। কিন্তু এইটা কি মানে আমার জাস্ট সেটা মনে হওয়া বলছি, সেটা তোমাদের তিনজনের একটু রেসপন্স এক লাইন করে যদি অন্তত পক্ষে বলো, সময় নেই আর বেশি। সেটা হচ্ছে যে ভারতের যে গণতন্ত্রের ইতিহাস, তাতে এরকম সোজাসুজি প্রত্যক্ষত নির্বাচকের নাম এত বিপুল সংখ্যায় পরিকল্পনা করে প্রায় বাদ রেখে একটা নির্বাচন করার ঘটনা এ ভারতবর্ষের ইতিহাসে কখনো এর আগে ঘটেনি। এর কি কোনো ফলাফল এই নির্বাচনে পড়া উচিত বা পড়বে বলে তোমাদের মনে হয়? এত মানুষ অন্যায়ভাবে, পাসপোর্ট আছে, আরও বিভিন্ন ডকুমেন্ট, জমির ডকুমেন্ট আছে, আরও নানা রকম, তা সত্ত্বেও তাদের অনেকের নাম নেই কোনো টেকনিক্যাল কারণ দেখিয়ে বা কোনো কারণ নাও দেখিয়ে। সেইটে সব মিলিয়ে গণতন্ত্রের পক্ষে তো খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। এই নির্বাচনে তোমরা তিনজন অন্তত পক্ষে যে যে জায়গায় কথা বলছো, যাচ্ছ, ঘুরছো, সেখানে কি নির্বাচকদের সঙ্গে এটা কথা নিশ্চয়ই উঠে আসছে? তোমাদের রেসপন্সটা যদি এক লাইন করে অন্তত পক্ষে বলো, শেষ একেবারে মুহূর্ত আমাদের প্রায়, যে এটা কি হওয়া উচিত এবং কি হবে বলে তোমাদের মনে হচ্ছে? খুব দ্রুত বলি যে একটা সময় দেখবে সরকারের সঙ্গে যদি সাধারণ নাগরিকের কোনো কেস হতো, তখন উচ্চতর আদালতগুলো উই দ্য পিপল অফ ইন্ডিয়াকে মনে করতে এটাই স্তম্ভ। সরকার একটা প্রতিষ্ঠান, দেখুন সরকার বেশিরভাগ কেস হারত। এখন সময়টা পাল্টে এমন হয়েছে, সরকারি প্রতিষ্ঠান বনাম নাগরিকের কেসে সরকারি প্রতিষ্ঠানকে মুক্ত হয়ে দিয়ে দেওয়া হয়, লাইসেন্স দিয়ে দেওয়া হয়। ইলেকশন কমিশনও সেই লাইসেন্সটা পেয়েছে, কীভাবে পেয়েছে তার বিস্তারে ব্যাখ্যার এই মুহূর্তে আর সময় নেই। তো এটা হতে পারে না যে ইলেকশন কমিশন কোনো সাংবিধানিক অধিকার, নাগরিকের অধিকার আমরা যে ভারতের নাগরিক, সংবিধানের বলে নাগরিক। ইলেকশন কমিশনের বলে তো আমি সংবিধানের নাগরিক নই। ইলেকশন কমিশনও সংবিধানের দ্বারা তৈরি, আমিও সংবিধানের দ্বারা আমার নাগরিকত্ব পেয়েছি। ইলেকশন কমিশনের কোনো এখতিয়ারই নেই এভাবে ভারতের নাগরিকদের বেনাগরিক করে দেওয়ার। সবচেয়ে বড় কথা সেটা হতে পারে ইলেকশন কমিশন বলতে পারে আমরা পদ্ধতিগতভাবে পেরে উঠিনি, কিন্তু তারপর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বললেন, যাদের নাম বাদ গেছে তাদের বেনাগরিক ঘোষণা করে বের করে দেওয়া হবে, এটাতে তো খুব পরিষ্কার নেক্সাসটা বোঝা যাচ্ছে। এটাতে তো খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কারা কি জন্য এই কাজগুলো করেছে। বলেছেন যে 91,000ই দেশদ্রোহী। হ্যাঁ, দেশদ্রোহী, তারা দেশদ্রোহী। তো কারা কি উদ্দেশ্যে এসআইআর করেছে এটা থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে চক্রান্তটা। আফরিন, তুমি একটু রেসপন্ড করো এটাতে। আমি বিশেষ করে তোমাকে আরো বলছি যে এখানে তো 2-3 রকম কথা আছে, যে বাদ গেছে নাম, তার মধ্যে একটা প্যাটার্ন কেউ লক্ষ্য করেছেন, বিশেষ করে আদিবাসী মানুষ, কিছু মহিলা, একটা বড় অংশের মতুয়া জনগোষ্ঠীর মানুষ, সম্প্রদায়ের মানুষ, তারা একটা পরিকল্পিতভাবেই প্রায় গেছেন বলা যেতে পারে। আর বিপুল সংখ্যক সংখ্যালঘু মানুষ বিভিন্ন অঞ্চল ধরে তারা বাদ গেছেন। তো তুমি যেখানে কাজ করছো বা তোমাকে যেখানে কথা বলছো, তোমাকে তো মাঝে মাঝে এই সংখ্যালঘু পরিচয় এইটা নিয়ে তো তোমাকে কিছু প্রশ্ন কখনো করা হয়, তোমাকে রেসপন্ডও করতে হয়। তো সেইটাতে তোমাকে আমি এই প্রশ্নটা বিশেষ করে আরও করছি যে এসআইআর-এর ফলে যে বিপুল সংখ্যক মানুষ বাদ গেলেন, সংখ্যালঘু অধ্যুষিত কোনো একটি অঞ্চলে কাজ করতে গিয়ে তোমার কি বিশেষ কোনো ধারণা বা বোধ, অনুভূতি হচ্ছে মানুষজনের কথাবার্তা শুনে?
সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল যে যখন আমি যাচ্ছি তারা আসলে খুবই ভয়ে রয়েছে। এই গোটা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, যেটা এর আগেও স্যার বললেন বলার সময়, যে বিজেপি যেটা করার চেষ্টা করছে, মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদমই সেটা বিনা বাক্য ব্যয়ে সেটা করছেন। উনি চাইলেই গ্রেড বির অফিসার অনেক বেশি পরিমাণে দিয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক যে বিষয়টা সেটাকে আটকাতে পারতেন, উনি সেটা করেননি। ফলে বর্তমান দিনে প্রশাসনিক গাফিলতির কারণে সর্বদলীয় বৈঠকও ডাকেন বারবার বলা। ফলে যে মানুষ, আমাদের নাগরিকদেরকে যে সুরক্ষা প্রদান করার যে দায়িত্বটা সরকারের ওপর ছিল, তিনি ব্যর্থ। এবং সংখ্যালঘু মানুষ, মতুয়া, একই সাথে দলিত, আদিবাসী, মহিলা, যারা প্রান্তিক, তাদেরকে যেভাবে বেছে বেছে একদম বুথ ধরে ধরে বাদ দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে তো অবশ্যই লড়াই রয়েছে। মানুষ দেখতে পাচ্ছেন। আমার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকেও যদি আমি বলি, সংখ্যাটা আমার মনে আছে বলে, 23,000 মানুষের মধ্যে 18,000-এর বেশি, 18,500-র কাছাকাছি মুসলিম মানুষ এবং 5,000 হিন্দু বাদ গেছেন। ফলে তাদের যে যন্ত্রণা, তাদের যে পরিস্থিতি, এই আগামী দিনে তারা ভোট না দিতে পারলে পরবর্তী ভোটের দিকে তারা কোথায় যাবেন, সেটা তাদের কাছে বড় চিন্তার কারণ। কিন্তু শুধুমাত্র যে তারা সংখ্যালঘু বলেই তারা মানে অত্যাচারিত এমনটা নন, তারা আরও নির্দিষ্ট আরও 5টা জায়গায় তারা অত্যাচারিত। যে গিগ ওয়ার্কার, যে গিগ ইকোনমিক্স সাথে যুক্ত, সে নিজের ন্যায্য মজুরিটা পাচ্ছে না, ফলে সে অত্যাচারিত হচ্ছে। একজন মানে রাজমিস্ত্রি, তিনি যখন ঠিক টাইমে নিজের ন্যায্য মজুরিটা পাচ্ছেন না, বা যে একজন চাষি, কৃষক, তিনি যখন নিজের ফসলের ন্যায্য দামটা পাচ্ছেন না, বা একজন মহিলা, তিনি যেভাবে এই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারিত, বা সমবেতনের ক্ষেত্রেও তিনি যেভাবে সমান মজুরিটা পাচ্ছেন না নিজের আরেকজন কলিগের সাথে। শুধু সংখ্যালঘু এই পরিচয়টিই একমাত্র নয়, এবং আরো বিভিন্নভাবে মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, আমার মনে হয় যে মানুষ সেই সমস্ত অত্যাচারগুলোকে মাথায় রেখেই নির্বাচনে ভোটটা দেবেন। এবং নির্বাচনের সময় শুধুমাত্র যে এই যে সংখ্যালঘু মানুষদেরকে একটা ছকে বেঁধে দেওয়ার চেষ্টা, সেটাও কোথাও গিয়ে তৃণমূল এবং বিজেপি একসাথে করছেন। একজন মাসিহা বানার চেষ্টা করছেন, আর একজন বলছেন দেশ থেকে তাড়িয়ে দেব। এই দুটোর মাঝখানে চেপে দিয়ে একটা কমিউনিটিকে, একটা সম্প্রদায়কে ভয় দেখানো, তাদের সম্বন্ধে বিপুল আপত্তিকর অশ্লীল মন্তব্য করা, দুধেল গাই বলে সম্বোধন করা, বা আরও বিভিন্ন কথা বলা, যে একটা কমিউনিটি জেগে গেলে 12টা বাজিয়ে দেবে তোমাদের, এই জাতীয় মন্তব্যগুলো খুবই অপমানজনক। ফলে সেই অপমানগুলো মানুষ মনে রাখছেন, এবং তাদের প্রত্যেকভাবে তারা যে অত্যাচারিত হচ্ছেন সেটার কথা মাথায় রেখে এসআইআরে যাদের নাম বাদ গেল, তাদের অধিকারের কথাটাও মাথায় রেখে তারা ভোট দিতে যাবেন নির্বাচনে বলে আমি আশা করি। এসআইআর যাদের নাম বাদ গেল, তাদের কথা কি এসআইআর যাদের নাম থাকলো তারা মনে রাখবেন? উচিত রাখা, এবং এই কারণের জন্য বলছি এবারের ভোট সবচেয়ে জরুরি ভোট। অর্থাৎ পশ্চিমবঙ্গের সেই সৌভাগ্যবান মানুষরা যাদের নাম ভোটার লিস্টে উঠেছে, তারা অন্তত গিয়ে ভোটটা দিন, বেশি সংখ্যায় দিন, যে পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য। সেকেন্ড পার্ট হচ্ছে যে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, যার উপরে ভরসা করে মানুষ ভোটের বাজারে, ভোটের কেন্দ্রে যায়, যাদের মূল দায়িত্ব হচ্ছে যে অবাধ, নির্ভয় একটা ভোট পরিচালনা করা, তার ফার্স্ট রাউন্ডে যদি বলা যায় যে নির্বাচন কমিশন অ্যাবসলিউটলি ফেল করেছেন, যে এই পরিমাণ মানুষ আমাদের এই ভোটের অধিকার থেকে বঞ্চিত হলেন, যারা সমাজের প্রান্তিকতম মানুষ, তারাই মূলত। ফলে এই যে একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের রাজনীতির হাতিয়ার কতটা হতে পারেন, এটাও স্বাধীনতার পর সম্ভবত প্রথম এতটা প্রকটভাবে ধরা পড়লো, যে নির্বাচন কমিশন এর নামে অন্য অনেক অভিযোগ বিরোধীরা করেছেন, কিন্তু এই জাতীয়, অর্থাৎ এরা প্রায় কেন্দ্রের শাসক দলের হাতের পুতুল হয়ে গেলেন, এটা এত নগ্নভাবে কখনো বোঝা যায়নি। কার্যত অবৈধ ভোটার বাদ দেওয়ার কি বলবো এক্সারসাইজটা হয় আমাদের এসআইআর প্রক্রিয়া। এখানে দেখলাম বৈধ ভোটার বাদ দেওয়ার নিয়ম করে একটা প্রক্রিয়া হয়ে গেল এসআইআর। ফলে এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হয় না। এবং এই গোটা জিনিসটার মধ্যে আমি আবারও বলছি যে হরেক রকম প্যাটার্ন। আফরিন বলছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রীর রোলটা হচ্ছে যে ওজা হইয়া ঝাড়ো তুমি, সাপ হইয়া কাটো আর কি। ফলে এই জিনিস হচ্ছে যে তিনি হচ্ছেন যে গোলমালটা পাকালেন তিনি একেবারে শুরু থেকে, বিএলওদের ম্যান মার্কিং করো, গাছে বেঁধে রাখো, ইত্যাদি ইত্যাদি করে তারপর অফিসার দিলেন না। এবং আমাদের বিরোধী যারা আছেন কেন্দ্রের শাসক দল পদ্মফুল, তারা হচ্ছে যে 1,20,00,000 রোহিঙ্গা খুঁজে বের করো। তাহলে একটা রোহিঙ্গা খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তারা এই ধ্বনি দিয়ে যাচ্ছেন, এমনি দিচ্ছেন না। ওরা আসলে এই থ্রেট পলিটিক্সটা, এই থ্রেট কালচারটা ইলেকশনের বাজারেও হচ্ছে চালিয়ে যেতে চাইছেন। এবং এটা প্রথম দিন থেকে যে মডেল অমিত শাহ সাজেস্ট করেছিলেন, যে ভোটার তালিকা ধরে শুরু করুক এটা, অর্থাৎ ডিলিট করো, প্রথম ডিটেক্ট করো, তারপরে ডিলিট করো, তারপরে তাদেরকে ডিপোর্ট করো। এই যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, 3D মডেল,
এইটা যে অমিত শাহ বলেছিলেন এবং সেটা করে দেখাচ্ছেন তার এই গোটা প্রতিষ্ঠানটা, আনফর্চুনেটলি নির্বাচন কমিশন তার অংশ হয়ে গেলেন আমাদের এই ধরনের একটা ফ্যাসিস্ট সরকারের। এটাই ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বিপদের দিন। আমার স্থির বিশ্বাস আমাদের দেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা বামপন্থীরা তো লড়ছি, যে মানুষরা ভোটের অধিকার হারালেন তাদের পাশে আমরা শেষ দিন পর্যন্ত থাকবো। সেই ভোটের আগেও থাকছি, ভোট হয়ে গেলেও আমরা থাকবো। কিন্তু আবার বলছি যে এই ইলেকশন কমিশন যাদের ম্যাচ রেফারির ভূমিকায় থাকার কথা ছিল তারা প্লেয়ার হয়ে গেলেন। এইটাই হচ্ছে বিড়ম্বনা, ভারতবর্ষের গণতন্ত্রের বড় বিড়ম্বনা, আরও বড় বিপদের ইঙ্গিত বহন করছে। ঠিক আছে, আমরা প্রায় শেষ এতে এসে পৌঁছেছি। সকলের কাছে তোমাদের অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছো, এখানে তিনজনকেই খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বামই বিকল্প এই স্লোগানটিকে, এই মোটোকে, এই সিদ্ধান্তকে সামনে রেখে তিনজন তিন বয়সের, সব বয়সেরই আমাদের এখানে প্রার্থী আছেন, তিন বয়সেরই, তরুণ এবং প্রৌঢ় নন পার্থদা, কিন্তু তবুও পার্থদা এদের তুলনায় অনেক ম্যাচিওর, এবং মাঝখানে রয়েছে মানুষদা। তারা মানুষের কাছে এই বার্তায়, এই কথা, এই আশ্বাস নিয়ে যাবে আগামী দিনে 29 তারিখের নির্বাচনের আগে, এবং মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারবে নিশ্চিতভাবে যে কেন শুধুমাত্র দৈনন্দিন শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ইত্যাদি লড়াইয়ের জন্যেই শুধু নয়, একটা দেশের সরকার বা একটা শাসক যখন দেশের নাগরিককে শেষ পর্যন্ত ডিপোর্ট করার মোটো নিয়ে নামে, লক্ষ্য নিয়ে নামে, তখন তাকে রুখে দেবার জন্যে বাম ছাড়া আর কে বিকল্প হতে পারে। এই কারণেই বামপন্থা এই নির্বাচনে এবং নির্বাচনের পরে যথেষ্ট সংঘবদ্ধ ভূমিকা রাখবে, রাস্তায় থাকবে, মানুষের সঙ্গে থাকবে, এই প্রত্যাশা রেখে সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এই নির্বাচনে তোমাদের সকলের জয় হোক, সকলের অত্যন্ত জনসমর্থন তোমাদের সঙ্গে থাকুক, এই আশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।